দেখেন বিপ্লবের পর বিপ্লবটা কীভাবে হাতছাড়া হয়। একটা সরকার বানানো হলো, এই সরকার বিপ্লবীদের সাথে কথা বলবে। তারা কথা বলতেছে এমন রাজনীতিবিদদের সাথে, বা কোনো রাজনীতিবিদ যারাই আছে বলেন, কেউ তো নির্বাচিত প্রতিনিধি না, হয়তো ছিলেন এক সময়ে, তাদের সাথে কথা বলার দরকার নাই, তাদের তো কোনো অবদান নাই এই বিপ্লবে। তো তাদের সাথে কেন কথা? কেউ বলে ঐক্য মানি না, মানবো না। আরে দামাদামিত্ব কিছু নেই এখানে। আপনি কথা বলবেন সাংবাদিকদের সাথে, তৃণমূলের সাংবাদিক, তারা সব জানে। মাহমুদুল ভাই আছে, ফরজ মাজার ভাই আছে, মান্না ভাই আছে, তাদের নিয়ে বসেন। আপনি কথা বলতেছেন বাটপার লোকজন, যারা পেশা হলো রাজনীতি। এটা লজ্জার বিষয়। একটা বিপ্লব এত রক্ত দেওয়ার পর আমরা আনলাম, কিন্তু হাতছাড়া হয়ে গেছে। আমি এই সরকারের এই কর্মকাণ্ড খুব লজ্জার সাথে দেখি। যাদের কোনো অবদান নাই, তাদের সাথে কোনো কথা বলার কোনো অবকাশ আছে বলে মনে করি না। আহতদের প্রতি যে নির্যাতন, নিপীড়ন বা চিকিৎসা অবহেলা করা হয়েছে, এটাও ছিল দুঃখজনক। তারপর দেখেন একটা ঘোষণাপত্র দিল। সেনাবাহিনীকে আমি যেভাবেই দেখি না কেন, বিপ্লবের শেষ সময় আমাদের সাথে ছিল। পাশে রাখলে কি উনি ছুটে হতেন? ওনার যে রাজনীতিবিদরা যে ছিলেন দাঁড়ানো, তার চেয়ে তো কোনো অংশের অবদান কম ছিল না। সেনাবাহিনীর অনেক অবক্ষয় আছে, বাট থাকলে এটা আরও সুন্দর দেখাইতো। দুইজন দুই মেরুতে আছেন। সেনাবাহিনী উত্তর পারে রয়ে গেছে, দক্ষিণ পাড়া এখানে বসে আছে যমুনা নিয়ে সমগ্র এলাকা। এইভাবে তো দেশের উন্নয়ন হবে না, আর এইভাবে নির্বাচন করা যাবে না। আপনি একটা ঘোষণাপত্র দিয়েছেন যেখানে 47 নাই, যেখানে শহীদ জিয়ার ঘোষণা থেকে শুরু করে এই 75-এর গল্প নাই। 75-এর গল্প যদি না নেন, তাহলে শহীদ জিয়াও থাকে না, হাসিনাও থাকে না, এরশাদও থাকে না, আর আমরা থাকতাম না। তো 75-এর বিপ্লবটাকে স্মরণ করতে হবে। কেন হয়েছে, কারা করছে? মুক্তিযোদ্ধারা করছে, তরুণ মুক্তিযোদ্ধারা, সেনাবাহিনীর সদস্যরা করছে। তাকে স্মরণ না করে আগাতে পারবেন না। এটা আগস্ট মাস 1 তারিখ থেকে শোনা যাইতো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এটা বাটপারি কথাবার্তা। একজন রাজনীতিবিদ, আমি তো বলি এটা ভাগুরা রাজনীতিবিদ, সমগ্র জনগণকে পাকিস্তানের অস্ত্রের মুখে ফেলে উনি চলে গেছেন। তারপরে হালুয়া পোলাও খেয়ে এসে পাকিস্তান থেকে এসে বলে আমি সব যুদ্ধ করছি। এই সবটাই উনার। উনি ভুলে গেছেন শহীদ জিয়া, ওসমানী এবং তাজউদ্দিন গং। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের বোধহয় হওয়া দরকার। উনি যদি ডিফেন্স মিনিস্ট্রি না চালাইতে পারেন, যার জন্য আমাদের উন্নয়নের সমস্যা হচ্ছে। আমরা কিছু অনুষ্ঠান করি, ডাকি, লোকজনকে আসে না ভয়ে। আমরা তো বুঝতে পারতেছি এইভাবে তো দেশ চলতে পারে না। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। প্রথমবার স্বাধীন হয়েছে 1947 সাল। 47-কে স্বীকার না করলে 71 হতো না। আপনারা যদি দ্বিতীয় মহাযুদ্ধ দেখেন, আমাদের বাঙালির লোক ছিল না, দুজন ছিল অফিসার, কোনো সেনাবাহিনী ছিল না। পাকিস্তানে ছিলাম বলেই আমরা 71-এ যুদ্ধ করতে পারছি। সেনাবাহিনী গঠন করা হয়েছে। আর এই মূল জিনিস ছিল এই রুটি। বাঙালি রুটি খাবে না, পাকিস্তানের রুটি খেত। একবেলা ভাত দেওয়া হলে একটা সেনাবাহিনী গঠন হয়। আমরা সেটা 65 ওয়ারে যুদ্ধ করে প্রমাণ করছি বাঙালি যুদ্ধ করতে পারে, এই আত্মবিশ্বাস থেকে 71। তবে এই অবদান আমজনতার, এবারকার মতো 71-ও তাই। ওই শেখ পরিবারের কোনো অবদান নাই। আমি মনে করি এখনও সময় আছে। তৃণমূলের সমস্যা সমাধান করেন। আমাদের কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক, এদের কোনো মূল্যায়ন করা হয় নাই। নির্বাচন হচ্ছে, এদের কোনো কথা হয় নাই। নির্বাচন পাগল হয়ে গেছে রাজনীতিবিদরা। ওনারা তো মেনেই নিয়েছিলেন 28 সালে পরে নির্বাচন নেবেন। এখন হাউমাউ করতেছেন কেন? আমি তো বুঝি না। এই কথা আমলে নেওয়ার কী দরকার? আমাদের এমন কিছু করা দরকার যেন জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই সংস্কার করা দরকার। আমরা জানি ক্ষমতার অপব্যবহার। পুলিশকে সংস্কার করি সুন্দর করে, সেনাবাহিনীকে সংস্কার করি, যুগোপযোগী সেনাবাহিনী বানাই। আমরা দেখছিলাম আমাদের কী অবস্থা। পাকিস্তান থাকলে এই সমস্যাটা হইতো না। যেন হয়েই গেছে, আমরা স্বাধীন, আমাদের উচিত কঠোর হই এবং সেনাবাহিনীকে শক্তিশালী করি। ডক্টর ইউনূস জনগণের সাথে কথা বলুক, ভয়ভীতি ফেলে সবাইকে নেমে আগায় যাই। আমার এই বক্তব্যে যে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত, ক্ষমা করবেন। অশেষ ধন্যবাদ। আমার মনে হয় এখন সময় হয়েছে আমাদের ধর্মটাকে ভালো করে বোঝার। কেন দরকার? এই ফ্যাসিস্ট মুক্ত করতে হলে আপনাকে ধর্ম বুঝতে হবে। কোনো ধর্ম বলে নাই চাঁদাবাজি, কোনো ধর্ম বলে নাই অন্যের হক নষ্ট করেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন, অনেকে অনেক কথা বলছেন। এমপি সাহেব চান তার প্রজন্ম যেন আজীবন এমপি থাকে,
আমি তো জামাতে ইসলামে দেখতেছি, ব্রিগেডিয়ার আজমির কথা জানি, দেখি ওনার কোনো অবস্থানই নাই। উনি গোলাম আজমের ছেলে, কোনো অবস্থান নাই। এখন কথা হলো এটা যোগ্যতায় মানদণ্ড। আমরা যদি এই জিনিসটি না নিয়ে আমলে যে আমার যোগ্যতা আমাকে ওই জায়গায় পৌঁছাবে, আমরা একদম রাজপুত্রের মতো ক্ষমতা পেয়ে যাব। এই জন্য আমরা এই ৭১ও রক্ত দেই নাই, এই ২৪ও দেই নাই। ২৪-এ আশা ছিল সংস্কার হবে সুন্দর করে, আমরা সংস্কার করতে পারি নাই। এখন নির্বাচনী হাওয়া চলতেছে। আমরা একটা জিনিস বুঝে আসে না, আমাদের সংবিধানের মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কিছু সমস্যা রয়ে গেছে, এটা আমাদের সংস্কার করা দরকার। সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। উনার ইশারা ছাড়া কোনো কাজ হবে না, এটা তো ভুল। এই পাহাড়ের সমস্যা দেখতেছেন কেন? পাহাড়ের সমস্যাটা তো এত কঠিন হওয়ার কথা না। মানুষকে মানুষ মনে করি, আমরা নিজেদের ক্ষমতাটা দিয়ে দিই। ইভেন আমি আমাদের ক্যান্টনমেন্টে আমাদের ডিওএইচএসে প্লট দেওয়া, এই প্লট দেওয়া হবে কি দেওয়া হবে না, কেন বাড়ি করেন না, এই অনুমতিটা প্রধানমন্ত্রীর লাগবে। কেন সব কিছুতে প্রধানমন্ত্রী থাকতে হবে? কেন এত মন্ত্রীর দরকারটা কি? আমরাই যথেষ্ট। তা আমার মনে হয় একটা মানদণ্ড করা উচিত রাজনীতিবিদদের জন্য, কারা রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখেন, এই একটা ব্যাপারে। যে শুনতে খারাপ দেখা যায়, বাট কিছু করার নাই। এবং এই যে আমরা তো এখানে দেখছি লগি বইটা মানে তাণ্ডব, এটা সভ্য দেশে চলে না। তো ফ্যাসিস্ট মুক্ত হলে আপনাকে একটা এমন কাঠামো সৃষ্টি করতে, আপনি সবাই মানে কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না, সবাইকে আইনের আস্তে আসতে হবে। হাসিনা 16টা বছর ছিল, এই আমলারা ছিলেন, জেনারেলরা ছিলেন, কোনো একটা ব্যক্তি পদত্যাগ করেন নাই, প্রতিবাদ করেন নাই, তাহলে আপনি ফ্যাসিস্টের সহযোগী। এখন যদি হাসিনার বিচার হয়, ওই সহযোগীদের বিচার হবে না কেন? আমি জাতীয় পার্টির ব্যান করার জন্য লাফঝাপ দিচ্ছি, আসলে সবাই তো সহযোগী। সে সকল সচিব, সকল ব্যক্তি যারা প্রতিবাদ করেন নাই, আমরা কোন পর্যায়ে গেলে একটা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে আমরা জঙ্গি নাটক করতাম। আমার মনে হয় আমরা একটু কঠোর হইতে হবে। ফরদ মাদার ভাই, তারপর তো সংস্কার হয়নি, সংস্কার সরকার করতেছেন, ওখানে ফরদ মাদারের নাম্বার নাই, মান্না ভাইয়ের নাম নাই, মাহমুদ ভাইয়ের নাম নাই। এটা তো জ্ঞানী মানুষ, এদের কথা মানুষ শুনবে। এখন যারা গেছেন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, কত তাড়াতাড়ি নির্বাচন করা যায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব, চাঁদাবাজি শুরু করব। আমাদের এখন সবাইকে আরও কঠিন হইতে হবে। আমার মনে হয় বিপ্লব শেষ হয় নাই, এটা অসমাপ্ত বিপ্লব, আমাদের আরও আগায় নিতে হবে ভদ্র সভ্য হওয়ার জন্য। আমরা এখনও বুঝি না যে অন্যের সম্পদ, ছোটোকাল থেকে একটা বাচ্চাকে শিখাইতে হবে যে তুমি ময়লাটা এখানে ফালাবা না, বাচ্চা শিখতে হবে। একটা বাল্য শিক্ষা ছিল আগে, আদর্শলিপি। এই আদর্শলিপি আমার কম্পালসারি করতে হবে সবার জন্য। আগে আমি মানুষ হই, এই মানুষ হলে আপনার ধর্মের 90% অংশ শেষ। তাহলে আপনি চুরি করবেন না, আপনি চুরি করবেন এই চেতনা নিয়ে আপনি নির্বাচন যাচ্ছেন। তা আমি আর ফ্যাসিস্ট নিয়ে কী বলবো? প্রত্যেকটা রাজনীতিবিদদের আমার মনে হয় একটা মানদণ্ড দেওয়া উচিত, যেটাকে একটা যাতে নিয়ন্ত্রণে থাকে। এই পর্যন্ত একজন মন্ত্রী এমপি পদত্যাগ করে নাই, কতটা নির্লজ্জ। ডক্টর ইউনূসের কথা বলবো, হ্যাঁ উনি ভালো মানুষ, উনি তো এসে প্রথমে উনার যে কর আরোপ করা হয়েছিল এটা মাফ করাই নিছেন। তাই আমি কার উদাহরণ দিব? উনি উনার প্রতিষ্ঠানের জন্য করেন। ভাই ইনেয়া বিনেয়া বইলা কোনো লাভ নাই। এই নির্বাচন কমিশনের কথা বলতেছেন, কেন আমরা থাকবে? থাকবে না। আজকে ডিসিরা কারা? সব আমলা। এই আমলা অন্য আমলার প্রতি আনুগত্য থাকে, ওনার ইশারায় কাজ করে। আজকে ডিসি থাকুক এখানে যদি নির্বাচন কমিশনে ইঞ্জিনিয়ার থাকে, তাহলে সে তার কথা শুনবে না, যার যার মতো কাজ করবে। আমরা ইচ্ছা করে সংশোধন করতে যাচ্ছি না, তাহলে আমরা কী করার আছে? আমরা চাচ্ছি, আমরা তো পারি এই যে গাড়ি বাড়ি ডিউটি ফ্রি গাড়ি এটা বন্ধ করে দেই, আমরা উন্নয়নে এমপি থাকবে না, আমরা তাহলে রাজ্যকে প্লট দিব না, তাহলে দেখেন তখন লোক খুঁজে পাওয়া যাবে না। তা আমরা চাচ্ছি না সংস্কার হইতে।
আমরা একটু বলিষ্ঠভাবে বলবো, কঠোরভাবে বলবো, এই রাজনীতিবিদদের সুবিধা কন্ট্রোল করেন। এরা সেবা করতে আইছেন, এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। জামায়াতে ইসলামী আমির সাহেব এটা বলছেন, এই বিষয়টা খুব একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত। এই গাড়ি বাড়ি পাবে না, এটি হওয়া উচিত। এটাকে একটা কমার্শিয়াল স্পেস করা হয়েছে, আমরা এটা চাই না। আমরা দেশের সকল জনগণকে নিয়ে বাঁচতে চাই। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, সুতরাং আমার বস্তিবাসী থাকবে না, সে আমার বন্ধু। আমরা এক কাতারে নামাজ পড়ি, এক কাতারে থাকবো, সবাইকে নিয়ে আমরা দেশটা আগে নিয়ে যাব। আর একটু ভালো করে ভারতকে চিনব, যেটা আমার ছাত্ররা বলছেন। আমাদের ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ, খুব কম রাজনীতিবিদ আছেন যারা এটা বলতে ভয় করেন। আমি মনে করি এই জিনিসটা ধারণ করেন, ভারতকে চিনেন। ভারত হলো এমন একটা দেশ আমাদের বড় শত্রু, এবং তারপরে হলো আওয়ামী লীগ, তারপরে হলো সহযোগী, জাতীয় পার্টি বলে, সবাই বলে। আমি মনে করি আমরা দেশটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যাই। এত রক্ত দিয়েছি আমরা, এখন আর পিছিয়ে ফিরে